বসন্ত রোগের করণীয় সম্পর্কে আমরা অনেকে জানি না। আমাদের দেশে বিশেষ করে গ্রাম অঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতেই মুরগি পালন করা হয়ে থাকে এবং সকলে মুরগির বাচ্চা পালন করে থাকে। আবার খামারে বাণিজ্যিকভাবে অনেকে মুরগি পালন করে থাকে এবং অনেকে প্রান্তিক পর্যায়ে মুরগি পালন করে থাকে। মুরগি পালনে অনেক সময় বিভিন্ন সমস্যায় পড়তে হয়। এগুলোর মধ্যে অন্যতম হলো মুরগির বিভিন্ন প্রকার রোগ। মুরগির জটিল রোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফাউল পক্স, যেটাকে আমরা বসন্ত রোগ ও গুটি বসন্ত বলে থাকি। তো এটি কেন হয়, মুরগির শরীরে কেন এটি বাসা বাঁধে, সব কিছুই থাকছে আজকের ভিডিওর আলোচনায়। আসসালামু আলাইকুম, মাসিয়াত সাইকা আছি আপনাদের সাথে। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আজ আরেকটি নতুন আলোচনা নিয়ে চলে এসেছি। আজকের আলোচনার বিষয়বস্তুটি খুবই সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। তার জন্য আপনাদের অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখতে হবে। আর অবশ্যই আপনারা একটি লাইক দিয়ে দিবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে দেবেন। আর পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখলে ভিডিওতে কী বলা হয়েছে বুঝতে পারবেন। চলে যাই মূল আলোচনায়। বন্ধুরা, আমরা সবাই কম বেশি মুরগির গুটি বসন্ত বা ফাউল পক্স রোগের সাথে পরিচিত। এই রোগটি মূলত কেন হয় এটা অনেকে জানেন না এবং অনেকে বুঝতে পারেন না এবং অনেকে বিভিন্ন ব্যাপার বুঝে নেন, কিন্তু এই রোগটি মূলত মশার কামড়ে বেশি হয়ে থাকে। মশা থেকে অবশ্যই আপনার মুরগির বাচ্চাকে দূরে রাখতে হবে। মশা থেকে যদি আপনি মুরগি ও বাচ্চাকে বাঁচাতে না পারেন, তাহলে এই ফাউল পক্সের ঝামেলা আপনাকে সবসময় পোহাতে হবে। এক সময় দেখা যাবে মুরগির বাচ্চাগুলো মারা যাবে এবং মুরগির বাচ্চাগুলোকে আপনি টিকাতে পারবেন না। যদি বড় মুরগি আক্রান্ত হয়, তাহলে বড় মুরগিরও এই রোগটি হয়ে যাবে। আর অবশ্যই আপনি সঠিক চিকিৎসা না করার ফলে মুরগিগুলো মারা যাবে। বন্ধুরা, মুরগির বসন্ত রোগের করণীয়। মুরগির এই রোগে গ্রীষ্ম এবং শীতে বেশি হয়ে থাকে। বেশিরভাগ দেখা যায় শীতকালের দিকে এই রোগটি বেশি হয়ে থাকে। যেমন বর্তমানে শীত, এখন দেখবেন বেশি আপনার মুরগি এই রোগে আক্রান্ত হতে পারে। তাই গরমে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে এবং শীতে তাপের ব্যবস্থা করতে হবে। বসন্তের টিকার সময় 5 দিন বয়সের মতো আপনি টিকাটি মুরগির বাচ্চাকে দিয়ে দিবেন। স্প্রে ব্যবহার করতে হবে। আর আপনার যেই মুরগির বাচ্চাটি অসুস্থ, সেই মুরগির বাচ্চাটিকে অবশ্যই আলাদা রাখতে হবে। না হলে অবশ্যই মুরগির বাচ্চার এই রোগটি হচ্ছে ছোঁয়াছুঁই, আর অবশ্যই একটি মুরগির বাচ্চা থেকে অন্য মুরগির বাচ্চা আক্রান্ত হয়ে যেতে পারে। মুরগির বাচ্চার যখন ফাউল পক্স কিংবা এই বসন্ত রোগ দেখা দেয়, তখন দেখা যায় মুরগি ও মুরগির বাচ্চা চোখ ফুলে গিয়ে চোখ বন্ধ হয়ে যায়। তখন আমাদের করণীয় কী? অনেক সময় মশার কামড়ে মুরগির চোখ ফুলে গিয়ে চোখ বন্ধ হয়ে যায় এবং এক ধরনের পানি বের হয়। এমতো অবস্থায় তুলা অথবা কটন বার দিয়ে মুরগির চোখ পরিষ্কার করে নিতে হবে, অথবা মুরগির বাচ্চার ক্ষেত্রে মুরগির বাচ্চার চোখ পরিষ্কার করে নিতে হবে। মুরগির বাচ্চার চোখের ভিতরে জমে থাকা এক ধরনের সাদা ক্রিম জাতীয় পদার্থকে এগুলো বের করে নিতে হবে। কেননা দেখা যায় অনেক সময় এটা হচ্ছে এক ধরনের রোগ, আবার দেখা যায় অনেক সময় এ থেকে গুটি বসন্ত হয়ে যায়। চোখে গুটি পরিষ্কার করে নেওয়া হয়, তাহলে দেখা যাবে মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে পড়বে। অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চার চোখে, মুখে এবং বিভিন্ন জায়গায় যে গুটি উঠে, সেটা অনেকে পরিষ্কার করতে পারেন না। সেগুলো আপনারা পটাশ এবং চুনের পানি দিয়েও কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। সেগুলো অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। তখন দেখা যাবে মুরগির বাচ্চাগুলোকে সঠিক পরিমাণে চিকিৎসা করলে মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে পড়বে। আর অবশ্যই যেটি করণীয়, মুরগির বাচ্চা যেগুলো অসুস্থ সেগুলোকে আলাদা করে রাখতে হবে, না হলে এটি ছোঁয়াছুঁয়ি রোগ একটি থেকে আরেকটি ছড়িয়ে পড়বে। এখন আমাদের জানার বিষয় হচ্ছে যে অনেকে জানেন না যে কী চিকিৎসা করবেন এবং কত থেকে কত বছর বয়সী, কত মাস বয়সী মুরগির বাচ্চাকে কী চিকিৎসা করতে হবে। বেশিরভাগ দেখা যায় 1 থেকে 30 দিন বয়সী মুরগির বাচ্চার গুটি বসন্ত অথবা ফাউল পক্স রোগে আক্রান্ত হয়। তখন আপনারা নাফা ট্যাবলেট 500 মিলি অথবা গ্রাম, যেটা মানুষের জন্য ব্যবহৃত হয়, সেটা 4 ভাগের 1 ভাগ আপনারা, তারপর র্যানামাইসিন 8 ভাগের 1 ভাগ মুরগির বাচ্চাকে খাওয়ার পানির সাথে মিশিয়ে দিবেন অথবা খাবারের সাথে মিশিয়ে দিবেন। সকাল বিকাল 2 বেলা দেওয়ার চেষ্টা করবেন।
2 থেকে 4 মাস বয়সী মুরগির বাচ্চার অথবা মুরগির গুটি বসন্ত বা ফাউল পক্স উল্টে যেটি করবেন সেটা হচ্ছে নাফা ট্যাবলেট 500 মিলিগ্রাম মানুষের 2 ভাগের 1 ভাগ এবং র্যানামাইসিন ট্যাবলেট কী করবেন 4 ভাগের 1 ভাগ সকাল বিকাল 2 বেলা অবশ্যই মুরগিকে খেতে দিতে হবে। অবশ্যই এই ওষুধগুলো খাওয়ানোর পরে কিংবা খাওয়ানোর আগে মুরগিকে উন্নত জাতের ফিড খাওয়াতে হবে এবং পুষ্টিসমৃদ্ধ খাবার দিতে হবে। আমরা কী পদক্ষেপ নিব আগে থেকে যাতে করে মুরগির গুটি বসন্ত হবে না। মুরগিকে অবশ্যই আপনারা সঠিক স্থানে রাখবেন। অবশ্যই মুরগিকে এমনভাবে রাখবেন যাতে মশা কিংবা অন্যান্য পোকামাকড়, মাছি এগুলো যেন মুরগির বাচ্চাকে আক্রমণ না করতে পারে। সেক্ষেত্রে কী করবেন, আপনারা স্প্রে ব্যবহার করবেন কিংবা মুরগির বাচ্চাকে যেখানে রাখেন সেখানে আগে থেকে একটা মশার কয়েল ব্যবহার করতে পারেন এবং মুরগির বাচ্চা ঢুকানোর ফলে মশার কয়েলটা বের করে ফেললে সেখানে আর মশা আসবে না। অথবা যারা বিভিন্ন জায়গা থেকে যারা খামার পরিদর্শন করতে আসে অন্যদের খামারে প্রবেশ করতে দিবেন না। সেক্ষেত্রে খামারে পরজীবী কিংবা কোনো মশা ঢুকতে পারবে না। মুরগির বাচ্চা কিংবা মুরগির যাতে গুটি বসন্ত না হয়, গুটি বসন্ত থেকে বাঁচতে আমাদের যেসব করণীয় সেগুলো অনেকে মানেন আবার অনেকে মানেন না, কিন্তু এই বিষয়গুলো মানতে হবে আর কয়েকটি টিপস কিন্তু মানতে হবে যাতে করে মুরগি এবং মুরগির বাচ্চার এই ফাউল পক্স কিংবা যেটাই বলেন গুটি বসন্ত এটা হবে না। অবশ্যই মুরগি ও মুরগির বাচ্চা থাকার ঘরকে মশারি দিয়ে আবদ্ধ করতে হবে, অর্থাৎ আপনি মশারি দিয়ে মুরগির বাচ্চাকে যে স্থানে রাখবেন সেই স্থানটি যেন মশারি দিয়ে সুন্দর করে বেঁধে রাখেন, এইভাবে রাখতে হবে। কিংবা একটু আগে যেটা বলেছি আপনারা একটা মশার কয়েলও ব্যবহার করতে পারেন কিংবা আপনারা স্প্রেও ব্যবহার করতে পারেন। 3টি অপশন রয়েছে, 3টি থেকে যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় যে পদক্ষেপ নেবেন সেটি হচ্ছে মুরগির ঘরকে ফ্লোর অথবা মেঝে পরিষ্কার রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণ আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। তারপর যে মাগরিবের আজান দেওয়ার আগেই ধূপ জ্বালিয়ে দিয়ে মশা তাড়িয়ে দিতে পারেন অথবা রাত 10টার দিকে মশার কয়েল চালিয়ে দেওয়া, যেটা আমি একটু আগে বলেছি সেটা রাত 10টার দিকে আপনারা মশার কয়েল চালিয়ে দিবেন, সেক্ষেত্রে ভালো হয়। অনেকে আবার ধূপও ব্যবহার করতে পারেন, ধূপও দিয়েও কিন্তু আপনি মশা তাড়াতে পারেন। তো এই টিপসগুলো কিন্তু মেনে চললে আপনার মুরগির বাচ্চা কিন্তু সুস্থ হয়ে পড়বে এবং ভয়াবহ এই রোগ থেকে মুরগির বাচ্চা বেঁচে উঠবে। আশা করি যারা এই পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন তারা বুঝতে পেরেছেন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। আর এখানে প্রাকৃতিক চিকিৎসা আর কৃত্রিম চিকিৎসা কী সেটা নিয়ে আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। অবশ্যই সে পর্যন্ত দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ। আজ ভিডিও এটুকুই। আল্লাহ হাফেজ।